সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সুবর্ণা নওয়াদির। আর আমরা বিশ্বাস করি আমাদের সব বন্ধু নেক্সাস লেডিস ক্লাবের যত সদস্য এবং আমাদের প্রিয় দর্শক আপনারা আছেন আমাদের সাথে নেক্সাস টেলিভিশন টিউন করে। আমাদের দিন প্রতিদিন জীবন ভীষণভাবে সামনে এগিয়ে যায়। আর এই যে সামনের দিনগুলো কেমন হবে, সেটা কতটা উজ্জ্বল হবে, সেটা নিয়ে বোধহয় সবারই আমাদের একটা ভাবনা থাকে, সেই অনুযায়ী পরিকল্পনা থাকে। আর তেমনই একটি বিষয় নিয়ে আজ আমরা আড্ডা দিব। আমাদের আজকের আড্ডার বিষয় উজ্জ্বল আগামী দিন। আমরা বিশ্বাস করি আমাদের নিজেদের জীবন অর্থাৎ আমাদের ব্যক্তিগত, আমাদের সামাজিক, আমাদের সর্বোপরি নিজের দেশ বাংলাদেশের দিনগুলো অনেক বেশি উজ্জ্বল হবে। আর সে বিষয়ে কথা বলতে আমরা আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথি বন্ধুকে। আমাদের সাথে পেয়েছি নাহিদ শামস, আইনজীবী। আপা অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। দর্শক সেই সাথে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের আরও এক প্রিয় সম্মানিত বন্ধু জেসমিন খান শোপা, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ লেখিকা সংঘ। আপা অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। এবং দুজনকে পেয়েছি সাথে দারুণ একটা বিষয়। আমরা বিশ্বাস করি যে আপনারা দুজনেই স্ব ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতার ফলে দেশকে নিয়ে দশকে নিয়ে নানা রকমের পজিটিভ চিন্তা করেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখছেন। আপনাদের কথাগুলো শুনবো। দর্শক আপনারা প্রতিদিনের মতো আমাদের সাথে যুক্ত হতে পারবেন। নারী বন্ধুরা দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। দেরি না করে চলে আসুন উজ্জ্বল আগামীর দিন। সেই প্রত্যাশায় আমরা শুরু করছি আমাদের আজকের আড্ডা। এবং প্রথমেই আমি আসতে চাই নাহিদ আপার কাছে। নাহিদ আপা, মানে উজ্জ্বল মানেই তো আসলে যা কিছু ভালো, যা কিছু পজিটিভ, সেটাই আমাদের প্রত্যাশা। এবং বলে না যে অন্ধকার যত গাঢ় হয় এবং রাতের অমানিসা যত আসলে দীর্ঘ হয়, তারপরে যখন সেই সকালটা সূর্য নিয়ে উদিত হয় তখন সেই দিনটা আরও অনেক বেশি সুন্দর হয়, অনেক প্রত্যাশায় নতুনের আনন্দে ভরা থাকে। আপনার আসলে কাছে জানতে চাই যে এই যে আমাদের আগামীর দিনগুলো একটা যে ট্রানজিশনের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেখান থেকে কি প্রত্যাশা করেন? আমি যেহেতু নারীদের নিয়েই আমার মূলত কাজ, তা আমার প্রফেশন নিয়ে বা আমার চিন্তার জায়গাটা বা আমার চেতনার জায়গাটায় আমি নারীদেরকে নিয়ে ভাবতে চাই এবং ভাবি। আমি নিজেও নারী এবং আমার একজন নারী মেয়ে সন্তান আছে। সব মিলিয়ে আমি অতীতের যে ক্রাইসিসগুলো ছিল, নারীদের যে সমস্যাগুলো ছিল, নারীদের যে অতৃপ্তি ছিল, না পাওয়া ছিল, আমি চিন্তা করি, যেহেতু আজকের টপিক উজ্জ্বল আগামী দিন, আমি চিন্তা করছি বা ভাবছি যে এই জিনিসগুলো কাটিয়ে উঠে আমরা নারীদেরকে আরও সুন্দর একটা দিন দিতে পারবো, সুন্দর একটা সময় দিতে পারবো, বা তাদের সমস্যাগুলো তারা কাটিয়ে উঠতে সক্ষম হবে। বা আমাদের আসলে সেটাই সবসময় প্রত্যাশা। এবং আমরা যদি দেখি যে বিগত সময়গুলোতে নারীরা যেভাবে একটু একটু করে বিভিন্ন রকমের চ্যালেঞ্জিং প্রফেশনে এগিয়ে এসে দেশের অর্থনীতিকে কতটা এগিয়ে নিতে সক্ষম হয়েছে, যেটা আমার মনে হয় সেই ধারাবাহিকতায় আরও অনেক বেশি উজ্জ্বল হতে পারে। শুনবো আরও আপনার কাছ থেকে। আবারও আসতে চাই শোভা আপার কাছে। আপা একজন লেখক এবং লেখকের দৃষ্টিতে সবসময় আমরা পৃথিবীর নানা আসলে এক জায়গায় বসে আরও পুরো পৃথিবীটাকে দেখতে পাই এবং নানা রকমের যে পরিবর্তন সেগুলো কিন্তু সূচিত হয়। তারপরে সে অনুযায়ী নতুন একটা আগামী আসবে, সেই প্রত্যাশাও কিন্তু মানুষ করে। আপনার কাছে আসলে জানতে চাই যে আমাদের আগামীর বাংলাদেশ, আমাদের নারীদের জন্য যা কিছু সম্ভাবনা, আপনি কতটা উজ্জ্বল দেখেন? লেখকরা আসলে স্বপ্ন ঘুরেই থাকে। মানে আমরা স্বপ্ন দেখি একটা উজ্জ্বল ভবিষ্যৎ, একটা উজ্জ্বল দেশের। লেখক লেখিকা, আমি নারী না, আমি গোটা সমাজ নিয়েই বলতে চাই। আসলে কথা বলতে গেলে আমাদের পেছনে কিছু তো ফিরে যেতেই হয়। আমাদের অতীতে আমাদের এই যে ভাষা আন্দোলন, স্বাধীনতা দিবস, পরপর ঘটে যাওয়া যে ঘটনাগুলা আমরা দেখছি এবং তরুণদের যে তাজা প্রাণগুলা ঝরে যাচ্ছে, কাদের জন্য যাচ্ছে? কিন্তু আমাদের জন্য, যারা আমরা এই দেশে আছি, মানে একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য, আমরা যাতে যাপিত জীবনটা মসৃণ হয়, সামগ্রিক ভালোর জন্য, সামগ্রিক ভালোর জন্য। তো আমাদের হচ্ছে কি, আমরা বারবার এইভাবে তাজা রক্তগুলা ঝরে যাচ্ছে, কিন্তু আমি আসলে যদি হতাশ না, কিন্তু কিছু কথা বলতেই হয়, আমরা বদলাচ্ছি না।
আমাদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে না। এটা আপনি একটা দারুণ কথা বলেছেন। আমরা হচ্ছে কি ঘুরে ফিরে সেই একই জায়গায় ফিরে আসি। এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় আমরা কেন সব সময় যে এই যে তাজা প্রাণগুলা ঝরে যাচ্ছে, সেই আপনি 52 সাল থেকে দেখেন ঝরেই যাচ্ছে। ওরা তো কিছু চেয়েছিল আমাদের কাছে, আমাদের দেশের সহজে যেটা সুন্দর এবং যা কিনা স্বাভাবিক অধিকার, সেইটা কেন জানি আমরা মানে কোন সহজ উপায়ে আমরা পাই না। এবং সেটা হচ্ছে কি আমরা জাতিগতভাবে ইমোশনাল বেশি, আবেগী বেশি আমি মনে করি। আর আবেগ তো শক্তিও আমাদের জন্য, হ্যাঁ অবশ্যই শক্তি, কিন্তু কিছু কারণে কিন্তু সেটা আবার ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়। আমরা দল মত সবকিছুর সাথে থাকবো, কিন্তু অন্যায়কে সেখানে তো ভিন্নতা থাকতেই পারে। অন্যায়কে অন্যায় বলার যে একটা মানে আমাদের ভেতরের যে একটা তাড়না, সাহস, সেটাকে আমাদের থাকতেই হবে, নয়তো আমরা কখনো সামনে যেতে পারবো না। হ্যাঁ একদম। এবং আপা আমরা যদি একটু দেখি যে বাংলাদেশের আসলে যে ট্রানজিশন গুলো, প্রথমে তো যখন দেশ বিভাগের পরে পাকিস্তানের সাথে আমরা বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে যুক্ত হলো, কিছুকাল একটা জেনারেশন যেতেই দেখা গেল যে আবার একটা ট্রানজিশন, যেটা আমাদের সব থেকে কাঙ্ক্ষিত ছিল যে আমাদের বাংলাদেশ লাল সবুজের এই পতাকা আমরা পেলাম, এবং তারপরে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ আমরা আমাদের মতো করে আমরা অর্থাৎ বাঙালিরা আমরা স্বাধীন দেশটাকে সুন্দরভাবে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। তারপরে কিন্তু আবারও সেখানেও ট্রানজিশন এসেছে। তারপরে যদি দেখি যে এই যে আসলে ডিজিটালাইজেশন, তারপরে আমাদের এই ইকোনমিক গ্রোথ, আবার সেটার কারণে মানুষের এককেন্দ্রিক হয়ে যাওয়া, নানা রকমের এই যে আরবানাইজেশনের যে ট্রানজিশন, সব কিছু মিলে আপনার কি মনে হয় যে আসলে এই যে একটা ফেজ, সেই ফেজগুলো কি আমাদের আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করার জন্য জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি আসলে আমরা অনেক বেশি হয়তো অর্থনৈতিকভাবে কেউ আমরা মুক্তি লাভ করেছি, আমরা সামাজিক নানা রকমের যে দায়বদ্ধতার জায়গায় সেখানে না তাকিয়ে বরং নিজের যা কিছু বা নিজের স্বার্থ সেখানে কি বেশি মনোনিবেশ করিনি? আমরা হোঁচট খাচ্ছি বলতে গেলে। আমরা বারবার আমাদের স্বাধীনতা বলেন বা আমাদের এই যে দেশকে নিয়ে বারে স্বপ্ন দেখে গেছে, যে তরুণরা বলেন, অনেকেই ছিলেন, শুধু তরুণরা ছিলেন তা না, নারীরাও ছিলেন, মানে নারী শিশু সবাই ছিল। এবং সেই ক্ষেত্রে তারা যা করে যেতে চায় বা যে স্বপ্নটা দেখেছিল, সেখানে আমি অবশ্যই বলবো আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি, আমরা অন্যের কথা ভাবতে ভুলে গেছি। সত্যি কথা, যেটা যতক্ষণ না আমার ঘাড়ের উপরে এসে পড়ে কোনো একটি বিষয়, ততক্ষণ পর্যন্ত আমার কাছে ওই সমস্যা কোনো সমস্যা না, কোনো দুর্ভাবনা না। তারপরে হলো আমাদের ভাবতে হবে, আমাকে আমার জায়গা থেকে স্বচ্ছ থাকতে হবে। আমরা কি আদৌ কেউ স্বচ্ছ আছি? আমরা হচ্ছে কি এমন একটা পর্যায়ে চলে আসছি যে আমাদের কথাবার্তা সব কিছু হচ্ছে কি দলভিত্তিক। আমি এখন খোলা কথাই বলে যাচ্ছি, মানে আমাদের সবাইকে একটা না একটা দলের সাথে থাকতে হবে। আমরা শুনবো আর আপনার কাছ থেকে আসতে চাই নাহিদ আপার কাছে। নাহিদ আপা একজন আইনজীবী এবং প্রতিনিয়তই হয়তো আপনি দেখেন যে নারী, শিশু এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষই কিভাবে তাদের নানা রকমের জটিলতায় জড়িয়ে যাচ্ছে, এবং খুব তুচ্ছ কারণেই আজকাল আমাদের দেখা যায় যে নানা রকমভাবে আমরা আইনি সহায়তা নিচ্ছি। আইনি সহায়তা ভালো, ধরেন কোনো একজন নারী তার সংসারে, আমার ভাবনা থেকে আমি জানতে চাই আপনার কাছে যে একজন নারী হয়তো তার সংসারে বুনিমনা হচ্ছে না তার জীবনসঙ্গীর সাথে, সে হয়তো আইনি সহায়তার জন্য গেল যে দুজনে বোঝাপড়ার মাধ্যমে, সেটা একরকমের। কিন্তু খুব তুচ্ছ কারণেও এখন আমরা সেলফ ডিপেন্ডেন্ট, আমরা ইকোনমিক যেই আসলে আমাদের এম্পাওয়ারমেন্ট, সেসব কারণেও অনেকে বলছে যে হ্যাঁ আমরা এখন হয় না যে কোনো রকম কারো মানে বিধিনিষেধের মধ্যে থাকবো না, স্বাধীন থাকবো, তখনও আইনি সহায়তা নিচ্ছে। আপনার কি মনে হয় আপা একজন আইনজীবী হিসেবে সেই ব্যাপারটা কি আসলে আমাদের সামাজিক কাঠামোয় একটা জটিলতা তৈরি করছে, যেটা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে একটা বাধা? আমি দীর্ঘদিন ধরে কাজ করছি নারীদের নিয়ে। আমার যেটা মনে হয় যে না, যে তুচ্ছ কারণেই আইনগত সহায়তা নিতে আসা এরকম নারীর সংখ্যা কম। কারণ একটা সময় ছিল বা একটা জেনারেশন ছিল
যে আমাদের মা খালা বা আরো কথাই বলতো না, বা তাদের উপর যে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই জিনিসটাই তারা বুঝতে পারতো না, বা খুব ছোট বয়সে তাদের বিয়ে হতো, তারপরে একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে তারা যেত, বা আইনগত যে একটা বিষয় আছে, আইনে যে সাহায্য নেওয়া যায় সেই সুযোগটাও হয়তো তাদের ছিল না, কিন্তু বা তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতাও ছিল না, যার কারণে কিন্তু এখনকার মেয়েরা কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, এবং তারা মনে করে যে আমি কেন নির্যাতন সহ্য করব, আমিও তো আমার সংসারে কন্ট্রিবিউট করছি। সেক্ষেত্রে তুচ্ছ বিষয় না, অবশ্যই কিছু না কিছু বিষয় থাকে যেটা আমরা বাইরে থেকে মনে করি যে তুচ্ছ বিষয়, হয়তো সেটা কিন্তু অনেক ক্ষেত্রে এরকমও দেখেছি। আমার অভিজ্ঞতা থেকে দুই একটি আমি যদি জানতে চাই আপনার কাছে, যে আপনি কি মনে করেন একজন আইনজীবী হিসেবে, যে দেখা গেল যে হয়তো তার ইনলজদের সাথে কোনো কারণে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, হ্যাঁ, সে হয়তো সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসছে, আবার হয়তো দেখা যাচ্ছে যে ওই যে নানা রকমের থাকে, হয়তো কাজ করতে দিবে না, বা হয়তো সন্তান হয়েছে সেটার দায় দায়িত্ব কে নেবে, এসব কারণেও কিন্তু আজকাল, এবং অনেক নারী এরকম হচ্ছে যে তারা আয় করছে, এই জন্য সমস্ত কথা তারটাই মানতে হবে, এরকম ব্যাপারও আজকাল দেখা যায়। আপনি কি মনে করেন? না, আমার যেটা মনে হয়, আমরা বাঙালি নারীরা খুব সহজে সংসার ভাঙার কথা চিন্তা করি না, কারণ বিশেষ করে আমরা যদি ঢাকা শহরে দেখি, বলা হচ্ছে যে ঢাকা শহরে প্রতি 37 মিনিটে একটি করে ডিভোর্স ফাইল হয়, এবং সেটা নাকি পুরোটাই সেই সংখ্যা নারীদের সংখ্যা হয়তো বেশি, যেটা আমি বললাম যে অবশ্যই তাদের অর্থনৈতিকভাবে, একটা গার্মেন্টসের মেয়েও কিন্তু এখন কিছু হলে ইনকাম করছে, বাসায় কাজ করে। আমরা যদি একদম নিচের থেকে চিন্তা করি, বা তারপরে তো যারা লেখাপড়া করেছে, ভালো একটা জবে আছে, অর্থনৈতিকভাবে সে যখন নিজেকে শক্ত মনে করছে যে সে নিজের না, সাথে তার সন্তানকেও সে লালন পালন করতে পারছে, তার টাকাটা দিয়ে হয়তো হাজবেন্ডের কাছে লাগছে না, সেক্ষেত্রে সে মানসিক বা শারীরিক যেভাবে নির্যাতনের শিকার হোক না কেন, সেক্ষেত্রে মেয়েরা বেরিয়ে আসছে। এই কারণে হয়তো ডিভোর্সের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এটা আমরা মনে করছি। কিন্তু এখানে আমি যেটা বললাম যে আগের যে যারা ছিল তারা জানতো না যে, এবং এই যে আসলে ধরেন আমরা যদি দেখি যে ডিভোর্স, একটা ডিভোর্স মানে কিন্তু সেটার সাথে মানসিক ক্ষয় যেমন আছে, অর্থনৈতিক আছে, সামাজিক অনেক রকমের, এটা একটা বড়, এবং সবচেয়ে যেটা দেশের যে সামাজিক কাঠামো সেটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হয় তখন নানাভাবে। এই ব্যাপারে আমি জানতে চেষ্টা করব যে আসলে আমাদের আগামীর দিন উজ্জ্বল করতে গেলে আমাদের পারিবারিক ব্যক্তিগত যে জীবন সেটাও তো সুন্দর, এবং আমরা সাউন্ড যে বলি সেই সাউন্ড জীবন তো অবশ্যই প্রয়োজন। একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আবার শুনবো আপনার কাছ থেকে। দর্শক, শুনছি আমাদের আজকে সম্মানিত অতিথিবৃন্দর কাছ থেকে আপনাদের মনের কথাগুলো শুনবো, আকাঙ্ক্ষার কথা শুনবো, আগামী উজ্জ্বল দিন নিয়ে আপনারা কিভাবে পরিকল্পনা করছেন সবকিছু নিয়ে নিশ্চয়ই আপনারা যুক্ত হবেন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা আমাদের আগামীর দিন নিয়ে পরিকল্পনার কথা শুনছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে। আমরা বিশ্বাস করি যে দিন যায় সেই দিন যেন আরও সামনে ভালো দিন আনতে পারে, সেটার জন্য আমাদের অবশ্যই পরিকল্পনা থাকতে হবে, এবং আমাদের প্রত্যাশা যে আমাদের আগামীর দিন উজ্জ্বল হবে। আপনারা সেই বিষয়ে আমাদের অবশ্যই আপনাদের ভাবনার কথা শেয়ার করতে যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর আমরা শুনছিলাম আপা আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম তখন, সেই সম্পর্কে একটু শুনতে চাই। যেটা বলছিলাম যে মেয়েদের সহনশীলতার জায়গাটা কমে গিয়েছে, অনেকে বলছে, বা ধৈর্য ধরার যে বিষয়টা, কিন্তু একটা নারীর সাথে আমরা কথা না বলা পর্যন্ত তার সমস্যাগুলো আসলে চিহ্নিত করা খুব কঠিন। উপর থেকে হয়তো বোঝাই যাবে না যে এই মেয়েটার মধ্যে এই সমস্যা চলছে বা সেই কষ্টে আছে। যখন তার সাথে আমি একদমই নিবিড়ভাবে কথা বলি তখন বুঝতে পারি আসলে সমস্যাটা, ছোট ছোট সূক্ষ্ম ব্যাপার, কত ছোট ছোট সমস্যা তার মধ্যে আছে। আপা, এই যে সহনশীলতার কথাটা যে আসলো, আপনার কি মনে হয় না যে আজকাল আসলে শুধু নারীর প্রতি না, মানে এটা সকলের প্রতি যদি আমরা একটুখানি দৃষ্টিপাত করি, যে সবার মধ্যেই, পুরো সমাজের মধ্যেই অসহিষ্ণু একটা ব্যাপার, ছোট ছোট তুচ্ছ তুচ্ছ ব্যাপারেই মানুষের মধ্যে, এইটার কারণ হিসেবে আপনার কাছে কি মনে হয়? যদি পারিবারিক জায়গা থেকে আমরা বলি, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক এবং শারীরিক দুটো সম্পর্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়, বা
অবশ্যই এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই জায়গাটাই আজকাল থাকছে না। বিয়ের কিছু বছর হয়তো তারা ভালোভাবে পার করছে, তারপরে দেখা যাচ্ছে কোনো না একটা মানসিকভাবে তারা দূরত্ব তৈরি হয়ে গেছে, শারীরিকভাবে দূরত্ব তৈরি, যেটা সে বলতে পারছে না যে কেন তাদের হচ্ছে। পুরুষটাও বুঝতে পারছে না অনেক সময় যে কেন আমার এরকম হচ্ছে, তা আমার ওয়াইফকে কেন আমার ভালো লাগছে না, বা নারীও মনে করছে যে কেন আমার হাজবেন্ডকে আমার ভালো লাগছে, কেন দূরত্ব তৈরি হচ্ছে। এটা যে একটা মানসিক জায়গা আছে, শুধু আইনগত বিষয় না, এখানে মানসিক জায়গার জন্য তাদেরকে মানসিক বিশেষজ্ঞ যারা আছেন কাজ করছেন সেই জায়গাটাও তারা কাউন্সিলিং নিতে পারেন, এবং সেই সুযোগ কিন্তু এখন বাংলাদেশে খুবই অ্যাভেলেবেল। অনেক সংস্থা এবং প্রফেশনাল অনেকে আছে। আমরা অনেক সময় মনে করি কেন আমি তো শারীরিকভাবে সুস্থ, আমি যে মানসিকভাবে অসুস্থ, সেটা নট অনলি একজন নারী, এটা যে কোনো মানুষ। আরবান লাইফে আপনার আমার কাছে মনে হয় যে আমাদের আরবান লাইফে যত রকমের প্রেশার, ধরুন আমি কাজে যাব, আমার কাজের জায়গায় পথে নানা রকমের দুশ্চিন্তা, এসব সবকিছু কিন্তু আমাদের মেন্টাল একটা বড় প্রেশার ক্রিয়েট করে। আর সেটার আমার মনে হয় যে এতক্ষণ আপনি যে কথাটি বললেন যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, অর্থাৎ তারা যখন বাবা মা হয়, বাবা মার একটা যে কোনো ধরনের সমস্যা সেটার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎকে কিন্তু বাধাপ্রাপ্ত করে। একদম। এই ব্যাপারে আমি শুনবো আবার আপনার কাছ থেকে, আপার কাছে আসতে চাই। আপা, আমরা যদি দেখি যে আসলে আমাদের সন্তানরা তো পরবর্তী প্রজন্ম, এবং আমাদের জীবনে নিজের যত না স্বপ্ন থাকে, সন্তানকে ঘিরে বোধহয় তার থেকেও হাজারো গুণ বেশি স্বপ্ন থাকে। অথচ আমরা কখনো সখনো বোধহয় ভুলে যাই, আপা যেভাবে বললেন যে দুইজনের মধ্যে নানা রকমের যে দূরত্ব, এবং বর্তমানের যে সুন্দর একটা দিন যে পরবর্তী দিনকে আরো সুন্দর করতে পারে, সেটাও বোধহয় আমরা কোনো কোনো সময় দৌড়তে দৌড়তে ভুলে যাই। এই ব্যাপারে আসলে আপনার কাছে জানতে চাই যে আমাদের বর্তমানকে যদি আমরা সুন্দরভাবে না পরিচালিত করতে পারি, তাহলে কি আসলে আগামী দিনকে উজ্জ্বল করা সম্ভব? আসলে সব কিছুর একটা কারণ থাকে। আমাদের এখন যে আমরা এখন যে সমাজে আছি, যে সামাজিক অবস্থা, একটা প্রতিযোগিতার দৌড় আমাদের মধ্যে আছে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু হ্যাঁ, আমি বলবো যে প্রত্যেকটা মানুষের চাহিদা বেড়ে গেছে। একটা বাচ্চা সেও কিন্তু চাহিদাটা বোঝে। হ্যাঁ, শুধু তা না, ভাইরাল হতে চায়। হ্যাঁ, সেইটাই। এখন হলো মানে এত প্রতিযোগিতার যুগ, এত চাহিদার যুগ। এখন আমরা সামান্য, আমি বলি, আমাদেরকে ভাবতে হবে ঘর থেকে। সেটাই, ঘরে আমাদের শান্তি, তারপর সমাজ, তারপর দেশ, আমরা পর্যায়ক্রমে যাচ্ছি। হ্যাঁ, তো এখন ঘর থেকে শান্তিটা আসবে কোত্থেকে? ঘরে যখন শান্তি, আমি তো গুলায় ফেলি, দেশের শান্তি হলে ঘরে শান্তি। হ্যাঁ, আমাদের হবে কি, প্রত্যেকটা জিনিসের একটা সাইকেল আছে কিন্তু ইন্টারলিঙ্কড। হ্যাঁ, সেটাই। ওই যে আমার দেশ যদি এই যে অস্থির থাকে, বাচ্চারা তখন স্কুল কলেজ সবকিছুর উপরে একটা প্রভাব পড়ে যায়, এবং তার সেই ফ্রাস্ট্রেশন কিন্তু সংসারে আসে। কিন্তু এটা কিন্তু অনেক দিন থেকে চলে আসছে, অনেক, আমি বলবো যে অনেক দিন। সেই আমরা শুরু করেছি আমাদের দেশ, তখন থেকে আস্তে 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 এটা গড়ে গড়ে এই পর্যায়ে চলে আসছে। হ্যাঁ, এখন হলো একটা বাবা, তার মনে করেন তার যে ইনকাম, তার যে আয়, হ্যাঁ, সেটা দিয়ে তার সংসার ঠিক মতো চালাতে গেলেও সে হিমশিম খাচ্ছে। সে যেই পর্যায়ে, একদম উঁচু থেকে উঁচু পর্যায়ে মনে করে না আমার তো আরো দরকার। হ্যাঁ, এটা কিন্তু মনে করে, এবং এটার সাথে তার যে লাইফ পার্টনার, সে আরো এক ধাপ এগিয়ে থাকে, অনেক সময় থাকে। প্রত্যাশার জায়গাটা, সবার কথা আমি বলছি না, কিন্তু ম্যাক্সিমাম থাকে, এবং এটা একটা প্রতিযোগিতার সমাজ হয়ে গেছে আমাদের। আমরা লেখিকারা, আমরা তো এরকমও দেখি যে এই প্রতিযোগিতার শেষ কোথায় কোথায়। আমি আমার হলো কি, আমার দেশের যে অর্জন, আমার দেশের যে সংস্কৃতি, আমার দেশের যে পণ্য, সবকিছু থেকেই সরে যাচ্ছিলাম, এবং যাচ্ছিও পর্যায়ক্রমে। আমি আমার দেশের একটা টাঙ্গাইল শাড়ি পরতে গেলে মনে হয় না এটা আমি পরতে পারছি না। হ্যাঁ, এবং এই জায়গাটায় যদি আমরা বলি আপা, যে আমাদের যা কিছু ঐতিহ্য, আমাদের যা কিছু সম্পদ দেশের, সেগুলোকে যদি আমরা সঠিকভাবে নিজেরাই আসলে গ্রহণ না করি, না ব্যবহার করি, তাহলে সেগুলোর ভবিষ্যৎ আসলে অন্ধকার হয়ে যাবে। আপনি যেমনটি বললেন যে টাঙ্গাইলের শাড়ি, তাঁতের শাড়ি,
কম্পারেটিভলি আমরা যদি দেখি যে আমরা তো বাঙালি নারী, আমাদের প্রধান পোশাকই হচ্ছে শাড়ি, তো সেইখান থেকে এখন আমরা কজন তাঁতের শাড়ি আসলে পরি সেটাই, তাই না? এটাও কিন্তু একটা প্রশ্ন যে তাহলে এই যে আমাদের ঐতিহ্যবাহী তাঁত শিল্প, সেটার ভবিষ্যতে উজ্জ্বল, দিনকে দিন আর উজ্জ্বল হওয়ার কথা ছিল। আমরাই করতে পারি সেটা, আমরাই করতে পারি। সামান্যতম মানে আমাদের ওই যে বললাম দৃষ্টিভঙ্গি বদলানো, আমাদের চিন্তা, আমাদের মননকে আরো মানে কি করতে হবে, আলোকিত করতে হবে, পরিশীলিত করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে আসি, বাচ্চারা যে জিনিসটা দেখছে তাই শিখছে। হ্যাঁ, আমার মা এই জিনিসটা আমার ছিল, এটা আমার ভালো না, ওইটা কিন্তু আরো বেশি সুন্দর। তো বাচ্চাদের হচ্ছে কি, এই যে একটা মানুষ অস্থির কখন হয়, অশান্ত কখন হয়, যখন তার চাওয়ার শেষ থাকে না। হ্যাঁ, তো আমরা বড়রা যা করছি বাচ্চারা তাই করছে, তাই জন্য আমাদের করতে হবে কি, আমাদেরকে একটা মানে আমাদের দেশটাকে, যদি আমি দেশ কেন বলি, দেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবোই না, থাকতেই পারি না। আমাদের লেখা বলেন, কবিতা বলেন, গান বলেন, আপা যেখানে আছেন উনার ক্ষেত্রে বলেন, আপনার দেশ আছে বলেই তো আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আমাদের যে একটা ছোট্ট একটা বদ্বীপ, তার মধ্যে আবার আমাদের এই লাল সবুজের পতাকা না হলে আজ আমরা যে নারীরা এই যে নেক্সাস লেডিস ক্লাবের এই আয়োজন, সেটা ভাবা যেত যে আমরা করতে পারতাম, বা আমরা স্বাধীনভাবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারতাম? কোনোভাবেই না বোধহয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা অনেকেই যুক্ত হচ্ছে এর মধ্যে। অনেক দিন পরে আমার প্রিয় শাহিদা ইসলাম আপা যুক্ত হয়েছে। আপা অনেক শুভেচ্ছা। সাথে ঝগড়ার মানে আমি ঝুলিও নিশ্চয়ই খুঁড়বো একটু পরেই। তারপর রাশিদা আপা আছে, রেবেকা আজম আপু আছে, সবাইকে অনেক সুন্দর। এবং রাশিদা আপার সুদূর কানাডায় সুন্দর একটা উজ্জ্বল সকাল, এমন উজ্জ্বল একটা সকাল বা দিন সবার জীবনই আসলে কাম্য, যে সবার জীবনই এমন উজ্জ্বল হবে। শুনবো আপুদের কাছ থেকে, তবে তার আগে আবার নাহিদ আপার কাছে আসি। নাহিদ আপা, এই যে আসলে আমাদের জীবন আমরা যদি দেখি বিভিন্ন ভাগে ভাগ করি, অন্তত 3টা ভাগ, যে যখন আমরা শিশু কৈশোরে থাকি, তারপর আমাদের মধ্য বয়সের যে জীবন, যখন সংগ্রামটা মানে মূল একেবারে, যে জীবনে কিছু একটা করতে হবে, দেশ সমাজের জন্য কন্ট্রিবিউট করতে হবে, এবং তারপরে আবার অভিজ্ঞতার আলোকে পরবর্তী প্রজন্মকে এগিয়ে দিতে হবে। আপনার কাছে জানতে চাই আপা, যে আসলে আপনার ছোটবেলায় আপনি কিভাবে পরিকল্পনা করতেন বা স্বপ্ন দেখতেন যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে আপনার, যেটা আজকে আপনি একজন আইনজীবী হিসেবে, একজন নারী আইনজীবী হিসেবে দাঁড়িয়ে আছেন একটা দারুণ জায়গায়? পরিকল্পনা যে আমি লয়ার হব এরকম কোনো পরিকল্পনা আমার ছিল না। ছোটবেলাটায় পড়াশোনা করেছি, তারপর আমি যেহেতু আর্টসের মানবিক বিভাগে ছাত্রী, আর্টসের ছাত্রী, আমার লয়ে পড়া, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে ল ডিপার্টমেন্ট থেকে LLB LLM করেছি। এবং আমার এইটার পিছনে আমার বাবার সবচেয়ে বড় উৎসাহ ছিল যে আমি লয়ার হই। বা তাহলে আপনি ভীষণ সৌভাগ্যবান, কারণ মেয়েরা ল পড়বে এটা পরিবার খুব ভয় পায়, কারণ ল প্র্যাকটিস করতে গেলে অনেক রকমের ঝক্কি ঝামেলা রয়েছে। সেটা আমি ফেস করেছি লয়ার হওয়ার পরে, যখন আমি কাজের ক্ষেত্রে এসেছি, মানে প্র্যাকটিস শুরু করেছি, বিভিন্ন ধরনের ঝামেলা আমি পোহাতে হয়েছে আমাকে প্রফেশনে। যে কিন্তু একটা সময় আমার মনে হয়েছে যে আমি আমার যে ভিতরের যে বিষয়টা ছিল যে নারীদের নিয়ে কাজ করা, সেটা যখন আমি আমার হিউম্যান রাইটস অর্গানাইজেশনে আমি আমার জব শুরু করেছি বা কাজ শুরু করেছি, তখন আমি যখন একটা মেয়েকে সে যখন আমার কাছে আসতো একটা সমস্যা নিয়ে, বা তাকে আমি সমাধান দিতে পারতাম, যখন সে হাসি মুখে বলতো যে আপা আমি ভালো আছি, ধরেন 1 বছর পরেই আমাকে ফোন করে বলছে যে তার হাজবেন্ডের ব্যাপারে যে সমস্যাগুলো ছিল, আমি যেহেতু মিডিয়েশনে কাজ করেছি মূলত, সেহেতু যখন তাদের পারিবারিক ইস্যুটাকে নিয়ে আমি কাজ করে তাদের সাথে তাদেরকে মিলিয়ে দিয়েছি, বা তারা ফিরে গেছে সংসারে, এরকম হাজার হাজার কাপল আছে যারা আমাকে ফোন করে এখন পর্যন্ত বলে যে আপা আপনার জন্য আমার সংসারটা বেঁচে গেছে। আমরা সাধুবাদ জানাই আপা, কারণ একটা সংসার হয়তো এক মুহূর্তেই গড়ে ওঠে না, সেটা গড়ে উঠতে সময় লাগে, কিন্তু ভাঙার ক্ষেত্রে যদি এক মুহূর্তে ভেঙে দেওয়াটা, আমরা যারা বিশেষ করে আপনি যেহেতু একজন আইনজীবী, আপনার জন্য হয়তো কোনো ব্যাপারই না, একটা কেস ফাইল করে সেটা কোর্টে নিয়ে, বাট আপনি যেভাবে হয়তো সময় নিয়ে তাদেরকে বুঝিয়ে তাদের সংসারটা বাঁচিয়েছেন, তার মানে 2 পরিবারের মধ্যে যে সম্পর্ক, যাদের সন্তান ছিল তাদের ভবিষ্যৎটাকে কিন্তু আপনি একরকম বলা চলে আমার মানে আমি খুব প্রাউড ফিল করি, বা আমি মনে করি যে এই জায়গাটায় আমার এক্সপার্টিস অনেক ভালো, যে আমি
চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা যে সংসারটা যাতে তাদের নষ্ট না হয়। চেষ্টাটাই আসল অনেক মানে এবং এটার জন্য আপা সাধুবাদ জানাই। একটা মেয়ে এসে বলছে তার সমস্যাগুলো, তার কিন্তু বলার জায়গা নাই। যখন সে আমাকে পাচ্ছে সে কিন্তু মন খুলে বলছে, আবার সে কিন্তু অপোজিটও বলছে। আজকে আমি এই ব্যাপারে আপনার অভিজ্ঞতাগুলো আরো শুনতে চেষ্টা করব। কারণ ম্যাক্সিমাম যেটা হয় আমাদের ওই যে এটা বলবো যে সামাজিক কাঠামোয় দাঁড়িয়ে গেছে যে কোনো একটা সংসারের সমস্যা মানে ওই মেয়েটাকে সহ্য করতে হবে অথবা তোমারই সমস্যা, এই যে ব্যাপারটা, এখান থেকে বেরিয়ে আসাটা বোধহয় খুব জরুরি। শুনবো, একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকেন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নেক্সাস লেডিস ক্লাব মানেই আনন্দের 1.5 ঘন্টা একসাথে দারুণভাবে কাটানো এবং জীবনমুখী নানা রকমের বিষয় নিয়ে আড্ডা দেওয়া, নিজের মনের কোণে লুকিয়ে থাকা যেসব কথা সেগুলো দ্বিধা ভুলে বলা। আজ আমরা বলছি এবং সেটা দারুণ, কারণ আমাদের এখনকার যে জীবন সেই জীবনের থেকে আমরা সামনে এগিয়ে যাব, উজ্জ্বল হবে আমাদের আগামী দিন, সেটা তো সবার প্রত্যাশা। তাই আপনাদের প্রত্যাশার কথাগুলো আমরা শুনতে চাই, অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর আপনারা তো জানেন যে নেক্সাস লেডিস ক্লাব এখন 40,000-এরও বেশি নারীর এক অবিচ্ছেদ্য পরিবার। সেই পরিবারকে আমরা দেশ থেকে দেশান্তরে আরও অনেক দূর ছড়িয়ে দিতে চাই। আমি তো বলি যে যত দূর বাংলা ভাষা, যত দূর বাঙালি নারী, তত দূর লেডিস ক্লাব। তাই আপনারা অবশ্যই আপনাদের বন্ধু যারা এখনও নেক্সাস লেডিস ক্লাবে নারী বন্ধু যারা যুক্ত হননি তাদেরকে যুক্ত করবেন। সেটার জন্য খুব সহজ, ফেসবুকে গিয়ে নেক্সাস লেডিস ক্লাব সার্চ করে জয়েন বাটনে ক্লিক করলেই আপনিও হয়ে যেতে পারবেন একজন সম্মানিত সদস্য। আমরা অপেক্ষায় আছি, একদম মিস করবেন না। মিস করলে আপনার লস, আমাদেরও লস। আর এই যে আমাদের বন্ধুরা বিভিন্ন প্রান্ত থেকে, এর মধ্যে সোনিয়া আপু যুক্ত হয়েছেন, হাসিনা আপু, আমার ছোট্ট বন্ধু সামান্তা যুক্ত হয়েছে, এবং কি সুন্দর ম্যাক্সিমামই আজকে কিন্তু নীল নীল আমার সাথে মিল আছে। চিমটি চিমটি। এরপরে আরও একজন নতুন বন্ধু যাদের যুক্ত হচ্ছেন, আমরা নিশ্চয়ই দেখব। শুরু করি রাশিদা আপাকে দিয়ে। রাশিদা আপা, উজ্জ্বল আগামী দিন। আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনেই প্রতিটি দিন আমরা যখন শেষ করে শুতে যাই, আমরা সকালবেলায় যেন একটা উজ্জ্বল দিন পাই, সেটার জন্য সৃষ্টিকর্তার কাছে বোধহয় প্রার্থনা করেই আমরা দিনটা শেষ করি বা ঘুমোতে যাই। আপা আসলে কি প্রত্যাশা করেন আগামী দিন কতটা উজ্জ্বল হবে, কিভাবে? যে সবাইকে প্রথমে অভিনন্দন এবং শুভ সকাল ও শুভেচ্ছা। তো পরে ভুলে যাব, আগেই বলে নেই, আজকে তো আমাদের আপুকে খুবই সুন্দর লাগছে, সুবর্ণ আপুকে অনেক ভালো লাগছে, কালারটা অনেক মানিয়েছে, খুবই সুন্দর। আসলে আমাদের এখন উজ্জ্বল ভবিষ্যৎ বলতে গেলে আমি নারীদেরই বেশি বুঝাবো, কারণ এখন আমাদের মেয়েরা যতটা এগিয়ে আসছে, এখানে অনেকে এখন এরোস্পেসে জব করতেছে, এবং আপনি দেখবেন শিক্ষা লেভেলে যদি দেখতে চান দেশের বাইরে মেয়েরা এখন অনেক ভালো করছে এবং তারা দুটোই ব্যালেন্স করে চলতে পারছে। আমাদের সময় একটা ছিল আমরা সংসার করি হাঁপিয়ে উঠতাম, আমাদের সময় একটা ছিল আমরা সংসার করি জি আপু। সো এখনকার মেয়েরা যেভাবে এডুকেশন নিচ্ছে এবং এডুকেশন নেওয়াতে একটা সুবিধা হয়েছে, তারা যেমন ঘর সংসার করতে পারছে, তেমনি বাইরের জগতের সমস্ত খোঁজ খবর তাদের মাথায় আসছে। তাদের ছেলে মেয়েকে তারা স্কুল লাইফ থেকে ছোট থেকে আউট জ্ঞানগুলো খুব ভালো দিতে পারছে, যেটা সব জায়গায় দিয়ে গড়ে তুলছে ওভাবে। রাইট। এবং কাজের ক্ষেত্রে বলেন, স্বপ্ন বলেন, উপরে ওঠার সিঁড়ি বলেন, সবকিছু তাদের এতভাবে তাদেরকে এখন থেকে মানে ছোটবেলা থেকে তাদের গড়ে উঠাচ্ছে যে তারা এখন থেকে এবারে প্রিপার্ড, কিভাবে উজ্জ্বল ভবিষ্যৎ করা যায়, কিভাবে আরো উপরে স্বপ্ন দেখা যায়, আরো উপরে উঠা যায়, প্রতিকূলতা সবকিছু মানে ব্যালেন্স করে গুছিয়ে রেখে উঠতে পারে। আমরা যেটা পারিনি, আমরা যখন কোনো জ্ঞান ছিল না, বুঝার আগে বিয়ে দিয়েছে, সংসার বুঝে আর এত কিছু করা হয়ে কিন্তু তারপর রাশিদা আপা আপনি কিন্তু কম যান না, কারণ এই সংসার সামলে সমস্ত কিছু করে সন্তানদেরকে খুব চমৎকারভাবে গড়ে তুলেছেন, এখনো সংসারে খুব সুন্দরভাবে সবকিছু করছেন আপনি পরিচালনা। এবং এই যে উজ্জ্বল আগামী দিনের প্রত্যাশায় কিন্তু বাংলাদেশ থেকে উড়াল দিয়ে সংসারের কত খুঁটিনাটি সমস্ত কিছু একদিকে ফেলে আপনি কিন্তু
কানাডাতে গেছেন এবং আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে আমার মনে হয় স্বামী আপার সাথে এই বাগানে গিয়ে কবে এক কাপ চা খাবো। প্রত্যাশা করি আপা নিশ্চয়ই কখনো না কখনো সৃষ্টিকর্তা সেই সুযোগ করে দিবেন। আমরা প্রত্যাশা করি আপনার পরিবারের, আপনার সন্তানদের সকলের দিন, আগামী দিনগুলো অনেক উজ্জ্বল হোক। শাহিদা আপা, ভয়ে কি হারিয়ে গিয়েছিলেন নাকি? একটু আগে আমি বললাম যে ঝগড়ার ঝুলি খুলে বসবো। হ্যাঁ, বলা যায় না তো, তুমি যদি এত ঝগড়া করো যে আমি এটার জবাবই দিতে পারবো না। নিজের থেকে ডিসকানেক্ট, বুঝছো? তোমার সেন্টার থেকে আমাকে ডিসকানেক্ট করে দিয়েছিল। তারপরে আবার ফিরে এসেছো, এই জন্য ধন্যবাদ যে আমাকে ঝগড়া করার সুযোগটা করে দিয়েছো। এতদিন কোথায় ছিলে? বনলতা সেন নীরের মতো চোখ তুলে বনলতা সেন। আজ সুবর্ণা, আজকে কিন্তু আসলে আমার এই বসার জন্য কৃতিত্ব জেসমিন তোমার সামনে আছে। বুঝেছি। আর আমরা সবাই শুনে রাখো, আমার লেডিস ক্লাবের সব বন্ধুরা, আমরা সবাই ঢেউটিন। আপু আমাদেরকে আর সময় দেয় না, ভালোবাসে না। বাট অ্যাটলিস্ট এই জন্য জেসমিন আপাকে ধন্যবাদ যে আপু এসছেন, আমাদের সময় দিচ্ছেন বলে আমরা আমাদের আরেক বন্ধুকেও পেয়েছি। লেডিস ক্লাব আমার প্রাণের ক্লাব। লেডিস ক্লাব সেই আমার মনে হচ্ছে যে আমার জন্মান্তরের পরিচয়, এত ভালো লাগার। কিন্তু অনেক ঝামেলায় থাকি, ব্যস্ততা থাকে, কাজকর্ম থাকে। আমি একটা ছোটখাটো সংগঠন করি, এটা সবাই জানো, যার জন্য একটু দৌড়াদৌড়িতে থাকি। এরপরেও যাই হোক, মন পড়ে থাকে, মনের মধ্যে আছি, এটাই আমরা বন্ধুরা সেই ভালোবাসার জায়গায়, এটা অনেক বড় ব্যাপার। শাহিদা আপু, আমরা যদি দেখি যে মানে তোমার ব্যক্তিগত জীবনেই যদি দেখি যে ব্যক্তিগত জীবনে তোমার পেশার নানা রকমের যে ভূমিকা, পরিবার পরিজন এবং সমস্ত কিছু, খুব শক্ত হাতে তুমি তোমার পারিবারিক ব্যবসা থেকে শুরু করে সব কিছু পরিচালনা করছো এখনো। এবং তোমার যে পরবর্তী প্রজন্ম, তোমার সন্তান, তোমার নাতিপুতি, তাদেরকেও দেখছি তুমি এখন হাঁটি হাঁটি পা করে গড়ে তুলছো। সো প্রত্যাশা, স্বপ্ন এবং আগামী দিন নিয়ে তোমার যে আসলে প্রজন্ম নিয়ে যে উজ্জ্বল দিনের কামনা, সেটা সম্পর্কে একটু ছোট করে শুনি। আমি আসলে কি বলবো, আমার ছেলেমেয়েরা তো বড় হয়ে গেছে, ওদেরকে কিন্তু আমি আমার ঘর থেকেই শিক্ষা দিয়েছি। আমার 3টা বাচ্চা কিন্তু আমার শিক্ষায়, বিশেষ করে যে প্রথমে একজন মানুষকে বিনয়ী হতে হয়, ভদ্রতা কি, তাকে বাইরে বের হলে একজনকে দেখলে সালাম দিতে হয়, এই যে ঘর থেকে শিক্ষা। এবং তারা কিন্তু বড় হয়ে যাই হোক বিয়ে শাদী করেছে, বাচ্চা হয়েছে, এখন নাতিদের সবসময় আমি ম্যানার্স শেখানোর চেষ্টা করি। যদিও তারা দেশের বাইরে চলে যাবে, আমি বলি যতক্ষণ আমার কাছে আছো, অন্তত আমি যাতে তোমাদেরকে এইটুকু শিক্ষা দিতে পারি যাতে তোমরা বড় হয়ে নিজেই চলতে পারো, কারোর উপর ডিপেন্ড না হও। এখন কিন্তু অনেক কম্পিটিশন এবং প্রত্যেকটা মা সচেতন। আমি দেখি আমার নাতিরা কিন্তু ছোট, 3 বছর 4 বছর, তাদের মায়েরা 2 জন 2 রুমেই বাচ্চাদের নিয়ে লেখাপড়া করতে শুরু করে দেয় এবং বলে আম্মু, আমি বলি আর একটু পরে শিখুক, বলে না আম্মু, প্রচন্ড কম্পিটিশন, তাদেরকে কিন্তু বড় করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তাদের জায়গাটা তারা যাতে করে নিতে পারে। তো আসলে এখন কিন্তু সবাই সচেতন, যাই বলো সুবর্ণা, প্রত্যেকটা মা সচেতন এবং মাই পারে। এবং মায়েদের স্বপ্নের তো শেষ নেই, তাই না শাহিদা আপু? এক্স্যাক্টলি, স্বপ্নের শেষ নেই। এই জন্য তো নেপোলিয়ন বলে গেছেন যে ওই যে শিক্ষিত মায়ের কথা যে বলেছে, শিক্ষিত মা তো সেই যে সচেতন তার সন্তানদের বিষয় নিয়ে। একদম শাহিদা আপু, খুব চমৎকার বলেছো। অনেকদিন পর আজকে তোমাকে শুনলাম, দেখলাম, সুন্দরী। আমাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমার জন্য আজকে আমার বন্ধুটা এখানে আছে। অনেক ধন্যবাদ। বাহ, এই জন্য জেসমিন আপা সত্যি আমরা আজকে আপনার প্রতিও কৃতজ্ঞ। আপনি এসছেন, আমাদের পুরনো বন্ধুকে আমরা আজকে পেয়েছি আবার। রেবেকা আপুর কাছে শুনি। আর এর মধ্যে আমি ওয়েলকাম করতে চাই আমাদের প্রিয় মিষ্টি আপু, শারমিন ফারজানা মিষ্টি আপু, নাজনীন আক্তার মুন্নি আপু, নতুন একজন আপু বোধহয় যুক্ত হয়েছেন, তার ফোনের নামটি দেখা যাচ্ছে। আপুকে অনেক শুভেচ্ছা এবং নাহিদা নেলি আপুকে অনেক শুভেচ্ছা জানিয়ে রেবেকা আপুর কাছে শুনি যে রেবেকা আপু একজন মা, একজন কর্মজীবী নারী, অনেক স্বপ্ন, অনেক চ্যালেঞ্জ, এই সব কিছুকে সমন্বয় করে আসলে আগামীর দিনটা কিভাবে, কতটা উজ্জ্বল হবে, তুমি কিভাবে কাজ করছো?
ধন্যবাদ। শুভ সন্ধ্যা। সুন্দর কথা বলেছে সুবর্ণা। তুমিও একজন মা, আমিও একজন মা। সবচেয়ে বড় জিনিস আমাদের মায়েদের আকাঙ্ক্ষাই হচ্ছে সন্তানদেরকে ভালোভাবে বড় করা, উজ্জ্বল ভবিষ্যতে নিয়ে যাওয়া। এই জন্য হয়তো নিজের কিছু ত্যাগ স্বীকার, মানে কিছু না, সম্পূর্ণ ত্যাগ স্বীকার করতে রাজি আছি। তবে সন্তানকে সন্তানের মতো আদর্শ দিয়ে শিখাতে পারলে সেই শিক্ষাটা হচ্ছে আসল শিক্ষা। আর এইটাই হচ্ছে উজ্জ্বল ভবিষ্যতে প্রথম ধাপ। আর সুবর্ণা, আর একটা জিনিস, সেটা হচ্ছে আপু, আমরা তো রাজশাহী মানুষ, তুমি আমি এই অনেকেই আছে এখানে, তো যাই হোক, আমাদের চিন্তাধারা খুব সাধারণ, খুব স্বাভাবিক। কারণ আমরা চাই খুব মানে স্বাভাবিক জীবন যাপন অল্পেই করতে, সুখী। সাধারণ মানুষের মতো, একদম সুখী মানুষের মতো। কারণ হচ্ছে আমরা কারোর সাথে ঝামেলা, কারোর সাথে দ্বন্দ্বে যেতে চাই না। যারা এগুলো করে তারা ভেবে নিতে হবে যে তাদের পরিবার থেকে ওই শিক্ষাটা, আর আমার পরিবার থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি, আমি আমার সন্তানদেরকেও সেই শিক্ষাটাই দিব। এবং প্রতিটা নিশ্চয়ই। দিনই মানুষকে, আজকে আমি সারাদিন শেষ করে যে ঘুমাতে যাব, রাত্রে দোয়া করে শুভ যে আমি সকালে যখন বিছানা থেকে নিচে পা দিব, আল্লাহ আমাদের সবার একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিক, নিশ্চয়ই। সাথে আমার সন্তান এবং সমস্ত বাচ্চাদের রেবেকা আপু, আমি মা হিসেবে সবার জন্য দোয়া করি। তোমার এই কথার সূত্র ধরে আমরা সবাই মনে মনে আসলে সেই প্রত্যাশাটাই আসলে করি বা সৃষ্টিকর্তার কাছে চাই যে আমাদের আগামীর দিন যেন সুন্দর হয়। কালকের যে সকাল উদিত হবে সেই সকালের সাথে আমার পরিবার, আমার সমাজ তথা আমার বাংলাদেশটা যেন অনেক বেশি সুন্দর একটা সামনের বা ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। আর আমাদের নেক্সাস লেডিস ক্লাবের এই আড্ডায় আমরা প্রতিনিয়তই নতুন নতুন বন্ধু আর ভালোবাসা প্রত্যাশা করি। থাকবেন আমাদের সাথে একটা ছোট্ট ব্রেকের পরে আবার শুনবো সকলের অনেক অনেক কথা এবং অবশ্যই আপনার কথাও নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার সবাইকে অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। উজ্জ্বল আগামীর দিন, এমন একটা বিষয় নিয়ে আজ আমাদের আড্ডা চলছে। সেই আড্ডায় নিশ্চয়ই আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর কোনো কারণে যদি কোনো বন্ধু জুমে না যুক্ত হতে পারেন, সে ফোনও করতে পারেন। সেই ফোন নাম্বারও আমাদের স্ক্রিনে দেওয়া আছে। আর আপনাদের মনের কোণে লুকিয়ে থাকা কথা দ্বিধা বলে বলতে একদম দেরি করবেন না, চলে আসেন, আমরা আছি অপেক্ষায়। আপা, আর এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে নাজিয়া আপু যুক্ত হয়ে গেছেন সুদূর আমেরিকা থেকে। আমরা আপুর কথাও শুনবো। এর মধ্যে মারিয়াম বেগম আপু যুক্ত হয়েছেন। আর নতুন বন্ধুটিও আমাদের বন্ধুর নাম আঞ্জুমান হোসেন, সবার কাছে শুনবো। তবে তার আগে আবার একটু স্টুডিওতে আসি। নাহিদ আপা, আমাদের ওই যে তখন যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম যে আগামী দিন উজ্জ্বল হবে, সেটার জন্য তো আমাদের বর্তমান, আমাদের অতীতকেও সমানভাবে উজ্জ্বল না হলেও সেটা ধারাবাহিকতাই তো আসলে আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। তো অনেক ক্ষেত্রে আমরা ছুটছি নানা রকমের প্রতিযোগিতার দৌড়ে আমরা সবার থেকে এগিয়ে থাকতে চাই যে আমার আগামীকাল অনেক যেন ভালো হয়, আমার পরবর্তী প্রজন্ম যেন বসে খেতে পারে। এবং সেটা এক প্রজন্ম না, অনেকে তো 7 প্রজন্ম বোধহয় ভাবেন। এবং তাতে করে তার বর্তমান তিনি বোধহয় একরকম নষ্ট করছেন। এবং তার ওই যে একটা থাকে না, এটা কি তো স্বাভাবিক বলা যায় না, অস্বাভাবিক চাওয়া তার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য সে হয়তো তার আশপাশের মানুষজন, সমাজ বা দেশের একেবারে বড় ক্ষতি করে ফেলছে। এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই যে এই কারণগুলো আমরা যদি বাংলাদেশের আমাদের বাঙালিদের জীবন দেখি, 100 বছরের আমাদের যে জীবনধারা, সেখানে যদি একটু আলোকপাত করি, কেন যদি হঠাৎ করেই এই একটা অসামঞ্জস্যপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ একটা সমাজ ব্যবস্থায় আমরা এখন বাস করছি? এই প্রতিযোগিতাপূর্ণ মানসিকতাটা বা মনোভাব যেটা, সেটা কিন্তু পরিবারের মধ্যেই প্রথম শুরু হয়, বা বাবা মার দেখেই কিন্তু সন্তান শিখছে যে আমার বাবা মা সারাক্ষণ টাকার পিছনে ছুটছে, আমাকে বাড়ি করতে হবে, আমাকে গাড়ি করতে হবে, আমাকে অনেক কিছু করতে হবে। এই চিন্তার জায়গাটা যদি আমরা বাবা মারা সচেতন হই এবং সন্তানকে এই জিনিসটা শিক্ষা দিতে পারি বা এই লার্নিংটা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি যে না, তোমাকে ইনকাম করে তোমাকে একটা অবস্থান তৈরি করতে হবে, যে আমি অনেক কিছু রেখে যাব, আমি একটা বাড়ি রেখে যাব, 2টা বাড়ি রেখে যাব, বা আমি অনেকগুলো প্লট রেখে যাব, সেগুলো তুমি ভোগ করবে। এইটা যদি সন্তানের মধ্যে ঢুকে যায়, সে কখনোই
ভালো মানুষ হতে পারবে না। বা বরং আপা একটা সময় তো এরকম ছিল, আমরা নাটক সিনেমাতেও এমনকি আমরা যদি আমাদের বাংলাদেশ সহ আমাদের উপমহাদেশে যদি বলি যে ভারতীয় উপমহাদেশের দেশের যে দেশগুলোর যে আসলে সাহিত্য উপন্যাস, সেখানে কিন্তু একটা ছিল এরকম যে বাবার রেখে যাওয়া নানা রকমের ঋণ সেটা সন্তান পরিশোধ করবে, বা যদি ছোট ভাই বোন থাকে বা পরিবারের সদস্য থাকে তাদেরকে দেখাশোনা করবে এবং নিজেও সামনে এগিয়ে যাবে। অথচ আজকাল তো উল্টোটা হয়েছে যে আমরা আমাদের সন্তানদের জন্য পরবর্তী 7 প্রজন্মের জন্য রেখে যাচ্ছি। ওই জিনিসটাই আমার মাথার মধ্যে ঢুকে যাচ্ছে যে আমার সন্তান তার জন্য আমি রেখে যাব। এই চিন্তাটা বরং আমি যদি সন্তানকে লেখাপড়া শিখিয়ে তার জায়গায় একটা অবস্থান তৈরি করে দিতে পারি, সেই মানসিকতাটা তৈরি করে দিতে পারি, সে বরং আরো ভালো মানুষ হবে। দেশে আমরা যে উজ্জ্বল আগামী চাচ্ছি, হ্যাঁ, সেই আগামীটাও সুন্দর হবে, সেও একটা দেশকে কিছু দিতে পারবে। আমরা যদি আমাদের আজকের বাংলাদেশ যেখানে একটু একটু করে এগিয়ে এসেছি, জানি না আসলে কবি নজরুল কিংবা রবীন্দ্রনাথ থাকলে তারা কিভাবে দেখতেন এই বাংলাদেশকে, সেটা নিয়ে তাদের ভিতরে কোনো ধরনের হতাশা তৈরি হতো কিনা। তবে সাম্যের কথা যে বলছি, আমাদের আজকের এই যে পুঁজিপতিদের দেশ হয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের সাম্যের কবি, দ্রোহের কবি, প্রেমের কবি, কবি কাজী নজরুল কথা বলেছিলেন। আমাদের যদি বলি যে একেবারে মনের ভিতরের যে একান্তের কথাগুলো যিনি বলেছেন, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ তার প্রয়াণ দিবস। কবির এই মহাপ্রয়াণ দিবসে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তিনি সব সময় আমাদের ভালোবাসায় আছেন। চিত্ত জুড়েই যখনই আনন্দে মন বিহ্বল হয় তখনই কবির ছন্দের কথা মনে পড়ে, আবার যখনই সাম্যের কথা আসে, যখনই সমাজে নানা রকমের হানাহানির কথা আসে, তখনও কিন্তু কবির কথাই মনে পড়ে। আমার মনে হয় যে আপা, আমরা আজ আমাদের সাম্যের কবি কাজী নজরুল ইসলামের 2-4 লাইন কবিতায় তাকে স্মরণ করতে পারি। হ্যাঁ, কবির 4টা লাইন, যে আমরা যে বিষয়বস্তু নিয়ে কথা বলছি, উনাদের আসলে মনের ভেতরটা কত উদার ছিল, ওনারা তো তা প্রকাশ করে গেছেন। হ্যাঁ, আমরা কতটুকু সেটা মানছি না মানছি সেটা আমাদেরই বিষয়। আমি পড়ছি, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এই যে একটা কথা, কত বড় কথা উনি বলে গেছেন। হ্যাঁ, যে মানুষের চেয়ে আসলে বড় কিছুই নেই, কোনো প্রতিযোগিতাও নাই, কোনো কিছু নাই, এতেই তৃপ্তি, এতেই পরিপূর্ণ হওয়া যায়। এই যে কবিদের, শুধু নজরুল কেন, আমরা যত কবিদের লেখা পাই, ওনারা কিন্তু আসলে এই প্রতিযোগিতায় কেউই ছিলেন না। ওনাদের যা ছিল প্রকৃতি, সাধারণ জীবন ছিল, সাধারণ, কিন্তু সেই সাধারণের জন্য আজ তারা অসাধারণ, আজ তারা এত কঠিন অসাধারণ। সেটাই তো আমাদের আসলে, আমাদের থেকে আমরা তো শুধু হতাশও হব না, নিরাশও হব না। আমাদের উজ্জ্বল, এই যে আমাদের যে বিষয়বস্তু, যে উজ্জ্বল আমাদের ভবিষ্যৎ, অবশ্যই আমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে আমাদেরকে স্বপ্নের যে বুননটা, সেটা বুনে যেতে হবে। এবং সেটা কি হবে, আমাদের সবাইকে সেই কাজে, আমি এখন তো সেই জায়গায় আপা, আমি যদি একটা প্রশ্ন করে জুড়ে দেই, আপনি নিজেও একজন লেখক, এবং আমরা যদি দেখি যে বাংলার যে সাহিত্য, সেটা কিন্তু ভীষণ সমৃদ্ধ এবং বিশ্ব সাহিত্যের সাথে অবশ্যই পাশাপাশি চলার যোগ্য, যেটার প্রমাণ তো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ রেখেছেনই, যে আমরা 100 বছরেরও বেশি আগে নোবেল জয় করেছি। সেই বাঙালি জাতি আজ আমরা যখন আসলে খুব বেশি আমাদের সাহিত্য চর্চা নিমগ্ন না, কিংবা আমাদের লেখালেখির অভ্যেস, পড়ার অভ্যেস, সেই জায়গা থেকে আমরা অনেকটাই বোধহয় দূরে চলে যাচ্ছি। সেটা কি আসলে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে একটা অন্তরায় কিনা? অন্তরায়, অবশ্যই অন্তরায়। কারণ আমরা যদি ওই যে পড়ালেখার বিষয়গুলো, আমরা আগের যে কবিদের যে লেখাগুলা, এগুলা যদি আমরা চর্চায় রাখতাম, পড়তাম, বাচ্চারা পড়তো, তাহলে কিন্তু
অনেক কিছু সহজ হয়ে যেত। ওনারা তো সহজভাবে সহজভাবে সব বলে দিয়ে গেছেন। তারপরে হলো আমি দেখি যে এখন যে বাচ্চারা যে সারাক্ষণ আমার কাছে মনে হয় মিডিয়া, টিভি, তাদের হলো বিভিন্ন তারা অনেক বেশি আসলে ভার্চুয়াল বসবাস করে, টেকনোলজি যেগুলা নিয়ে। ঠিক আছে, থাকুক, ওদেরও কিন্তু অস্বীকার করার জো নেই যে ওরাও কিন্তু অনেক মানে অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং ওদের কাছ থেকে আমাদেরও অনেক কিছু শিখতে হয় এই বিষয়ে। কিন্তু আমাদের যারা যে এই যে একটু আগে সাহিত্যে যারা অবদান রেখে গেছেন, এদের মধ্যে কি ছিল? প্রথম কথা হচ্ছিল এদের মধ্যে প্রেম ছিল, এদের মধ্যে মানে যে একটা কি বলে যে ভালোবাসা ছিল, যেটা আমরা এখন অভাব। এবং সেই ভালোবাসা, প্রেমটা বোধহয় সার্বজনীন ছিল। আমরা শুনবো এই ব্যাপারে। দর্শক, ভালোবাসা সেটা কিন্তু সত্যি একার জন্য নয়, বরং সেটা সার্বজনীন। আমরা বিশ্বাস করি যে আমাদের নেক্সাস লেডিস ক্লাবও সার্বজনীন হয়ে উঠেছে বাঙালি নারীদের জন্য, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন। আপনারাও আমাদের সাথে সেই লেডিস ক্লাবে থাকবেন। একটা ছোট্ট ব্রেকের পরে আরও একবার ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আড্ডা দিতে দিতে কীভাবে আসলে ঘন্টা পেরিয়ে যায় একদমই আমরা টের পাই না। এখনও যেই বন্ধুরা যুক্ত হননি, ভাবছেন মনের কোণে নানা রকমের কথা ভেসে উঠছে, আর নিজের পরিকল্পনার কথা ভেসে উঠছে, সেগুলো নিজের মধ্যে না রেখে অবশ্যই শেয়ার করতে আমাদের সাথে যুক্ত হবেন। কারণ আমরা বিশ্বাস করি আপনার কোনো একটা পরিকল্পনার কথা শুনে আমরাও হয়তো সেটা আমাদের জীবনে একটা অনুপ্রেরণা হিসেবে নিতে পারি। তাই আমাদেরকে প্লিজ অনুপ্রেরণা দিতে, আপনার নিজের মনের কথাগুলো বলে আনন্দ অনুভব করতে যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসুন। আর অনেক বন্ধুরা এর মধ্যে আমাদের সাথে আমাদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। এর মধ্যে দেখতে পাচ্ছি ওবায়দা খালামণিও যুক্ত হয়ে গেছেন, নার্গিস আপু, জাফরিন, খুকুমণি আপু, আমাদের সাথে তিন্নি আপু যুক্ত হয়েছে। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি একটু শুনতে চেষ্টা করব মিষ্টি আপুর কাছে। মিষ্টি আপু তো আজকে পুরো লাল টুকটুকে মিষ্টি আপু। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম প্রিয় নেক্সাস আপুদের প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন। অনেক ধন্যবাদ আপু। মিষ্টি আপুর ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা, কি স্বপ্ন দেখেন? আপু, আমি তো সব সময় রঙিন এবং পজিটিভ স্বপ্ন দেখি। সব সময় আমি খারাপ চিন্তা করতেই পারি না, আমার অসুস্থ হয়ে যাই। আমি খারাপ কিছু ভাবতে আমার কষ্ট হয়। আমি সব সময় আমি বিশ্বাসী, ইতিবাচক। অবশ্যই আমরা যদি পজিটিভ থাকি, দুঃখ কষ্ট তো থাকবেই আপু, এটা তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি সবসময় ভালো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি। আর আজকে আমার প্রাণপ্রিয় বিদ্রোহী জাতীয় কবি প্রয়াণ দিবস উপলক্ষে তাকে আমি শ্রদ্ধা জানিয়ে দুটো লাইন বলতে চাই। প্লিজ। ফুলের জলসায় নীরব কেন কবি, হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, তব ম্লান ছবি কেন কবি, তব ম্লান ছবি কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি। আপু, নজরুল তারুণ্যের কবি, আপু অসাধারণ। অনেক অনেক সে বিপদে আমরা তার প্রসপেক্ট নিয়ে আমরা এগিয়ে চলব, এই আমার আশা আপু। আর মিষ্টি আপু, সুন্দর হবে আজকের এই দারুণ আসলে কি বলবো যে অভিজ্ঞতাটা হলো, আজ কবির প্রয়াণ দিবস উপলক্ষে আপনি যে গানটি শোনালেন, ভীষণ প্রিয় একটি গান। আর আপনার গায়কী দেখে আমি সত্যি অভিভূত। আমার মনে হয় সব বন্ধুরাই ভীষণ আনন্দিত যে আমাদের আরও একটা গানের পাখি পাওয়া গেছে। অনেক ধন্যবাদ। আমি আর অনেক বন্ধুরা আগে যুক্ত হয়েছে, তবে তার আগে আমি নাজিয়া আপুর কাছে একটু শুনতে চেষ্টা করব, কারণ নাজিয়া আপু কোনো কারণে যদি ডিসকানেক্ট হয়ে যায় সুদূর আমেরিকার সকালে। গুড মর্নিং নাজিয়া আপু। গুড মর্নিং সুবর্ণা।
এবং তোমার কেমন আছো একরাশ তুমি? খোলা চুল, হ্যাঁ সকালবেলায় উঠে ও। মানে বাঙালি নারীর যে একটা রূপ না, যে স্নান করে চুলগুলো এলোকেশি বলে না, কবি হয়ে যেতে ইচ্ছে করছে, খুব ভালো লাগে এটা। Thank you so much. সো তোমার আসলে Thank you. যদি জিজ্ঞেস করি আপু, যে আগামীর দিনগুলো কিভাবে উজ্জ্বল করার পরিকল্পনা, আমাদের জন্য যদি কিছু টিপস দাও। ও, তোমাদের কাছ থেকে আমি টিপস নিচ্ছি, সেই কারণেই নেক্সাসে জয়েন করি আমি। কিভাবে পজিটিভ মাইন্ড থাকা যায়, এত এত বন্ধু বান্ধব বান্ধবীরা যারা জয়েন করে, তাদের জীবনের প্রতিদিনের ছোট ছোট ঘটনা কিন্তু আমাকে অনুপ্রাণিত করে এই নেক্সাসে বসার জন্য। এটা একটা কারণ। আরেকটা যে বিষয় আজকে খুব সুন্দর, কি দেখতে চাই, ভবিষ্যৎটা কিরকম হওয়ার উচিত। আমার কাছে মনে হয় মানুষ দিনে দিনে উদার হচ্ছে ঠিকই, কিন্তু আগে মানে একটু সেলফিশনেসটা কিছুটা এখনো কাজ করে। আমি একাই ভালো থাকবো, আমার পাশের বাসার মানুষ কেমন আছে, বা আমার গৃহকর্মী যারা, ওদের সুবিধা অসুবিধাগুলো একটু কম মনে হয় দেখা হয়। আমি যে গণ্ডিতে বড় হয়েছি সেখানে আমাদের পাশের বাড়ি বা একদম পাড়ার প্রত্যেকটা বাড়িতে সবাই, আমরা যে সময় বড় হয়েছি, সবাই কেমন আছে, তাদের ছেলেমেয়েরা রেজাল্ট কেমন করছে, তাদের সাথে আমাদের পরিচয়, মানে বন্ধুত্ব, আমার মা সম্পর্ক, তারাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। এই ব্যাপারগুলো যখন একটা বাচ্চার ভিতরে আসে, সেই বাচ্চাটা কিন্তু বড় হয়ে সবাইকে নিয়ে চিন্তা করবে। ও কিন্তু শুধু নিজের জন্য চিন্তা করবে না, সে চিন্তা করবে। এখন দেখবেন একটা বাড়িতে 2-3টা গাড়ি প্রয়োজন হয়, এখন অবশ্য যানজটের কারণেও 2-3টা গাড়ির প্রয়োজন হয়। আগে অনেক সময় ছিল পাড়ার একজনের গাড়ি থাকলে সবার সুবিধা হতো, বাড়ির তো বটেই, তার বিয়ে শাদী হোক, এয়ারপোর্ট থেকে আনা হোক, এগুলো কিন্তু ছিল। এই ব্যাপারগুলো এখন অবশ্য উবার আছে, রাইডার্স আছে, অনেক কিছু আছে। কিন্তু সেটার পেছনে আপু তুমি যে কথাটা বললে, যে মানে ওইটা যে আমার পাশের আমার প্রতিবেশীর কোনো একটা দিক থেকে সে মানে একটা অ্যাডভান্সমেন্ট, তার সেটা আমারও একটা আসলে অ্যাডভান্সমেন্ট, বা সেটারও কোনো না কোনোভাবে সুবিধা আমি পেতে পারি। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ভাবনার ভিতরেই এখন নেই, বরং এখন হচ্ছে উল্টোটা, যে ওর হয়েছে তাহলে তো আমার পাল্লা দিয়ে আরো যেভাবেই হোক। এক্স্যাক্টলি, আমার ও লেক্সাস কিনেছে, তাহলে তো আমার মার্সিডিজ ছাড়া চলবে না, একদম। এবং এই অসম প্রতিযোগিতায় কিন্তু কতগুলো গাড়ি আছে, তার ভিতরে আমারটা বেস্ট হতে হবে, ভালো হতে হবে। কিন্তু হ্যাঁ, সে কাজে কর্মে এগিয়ে, সে যদি ওই প্রতিযোগিতাটা কিন্তু পজিটিভলিও নেওয়া যায়, ঠিক আছে, আমি অন্য দিক থেকে এগিয়ে অন্য মানুষটাকে হেল্প করছি বা কিছু, এই জিনিসগুলো মানুষের ভিতরে নাজিয়া আপু একদম মানে ঠিক কথাটা বলেছো তুমি। এবং আমরা যদি আসলে দেখি যে আমাদের ভবিষ্যৎ তো তখনই উজ্জ্বল হবে যখন আমরা সেটা এখন তাদেরকে দেখাতে পারবো, সেটার আলোকেই তো আসলে ওই যে ভিতটা তো আমার গড়ে দিতে হবে। আমি যদি হাসিনা আপুর কাছে আসি, যে হাসিনা আপু, আমাদের পরবর্তী আসলে যে দিনগুলো, আমাদের প্রজন্ম, আমাদের সন্তানদের ক্ষেত্রে যেন উজ্জ্বল হয়, সেটার জন্য আমরা আসলে কি কি করতে পারি এখন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক সুন্দর লাগছে স্টুডিওটা, একদম জুমটা ভরপুর আজকে আপু, রঙিন। তো যাই হোক, এই যে বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে। আমরা না যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, মনে আছে, নোট মানে পড়ার জন্য বিশেষ করে বাংলা আর ইংরেজি, অন্য কোনো নোট না, ওইটা না হাফ দামে পাওয়া যাইতো কিনতে। হয়তো কোনো সিনিয়র ভাই বা আপনার কাছ থেকে মা বাবা কিংবা ফুপু বা বড় ভাই কেউ সংগ্রহ করে দিত। তো ওইটা হচ্ছে আবার কিছু কিছু বাসায় দেখা গেছে ওর কেনার সামর্থ্য নাই, ওকে এমনি দিয়ে দাও, এরকম বিষয়টা। আবার দেখা গেছে যে একটা খাতা নিউজ প্রিন্ট ছিল, কিন্তু ওইটা আমার আব্বা না ওই যে একটা বোর্ড ছিল, ওইটা দিয়ে খাতাটা বানায় দিত। আর হোয়াইট প্রিন্ট খাতা হলে না খুব খুশি হইতাম যদি দেখতাম যে আজকে একটা হোয়াইট প্রিন্ট খাতা বানাই দিচ্ছে, এবং ওইটা অনেক গুরুত্বপূর্ণ খাতা থাকতো, বিশেষ করে স্কুলের মানে হোমওয়ার্ক গুলার জন্য। আর নিউজ প্রিন্টে হচ্ছে সব রাফ ব্যবহার করতাম। ওইখান থেকে দেখা গেছে কি, খাতায় যদি মানে কয়েকটা পেজ রয়েছে বা পাশে একটু খাতাটা কিনতে পারতেছে না, আনতে পারতেছে না, আমরা কি করতাম, অর্ধেক লেখা হয়ে গেছে, ওই খাতাটা আবার কাউকে দিয়ে দিতাম। আবার দেখা গেছে বইও একটা দুইটা নোট দুই কোম্পানির। এবং হাসিনা আপু, স্কুল ইউনিফর্মও কিন্তু এরকম হতো যে হয়তো আমার জুনিয়র যে
তাকে দেওয়া হতো, তাই না? এটা যদি আমার পরিবারে হ্যাঁ। আমি করি, অটোমেটিক কিন্তু হচ্ছে আমার পরিবারের বাচ্চারা দেখতেছি ঠিক। বিষয়টা। এবং আসলে ভবিষ্যৎ মানে আজকাল আমরা হাসিনা আপু, আমি যেহেতু সময় কম তোমাকে থামিয়ে দিচ্ছি, নাহিদ আপু, আজকাল ভবিষ্যৎ মানে আমাদের কাছে এরকম যে আমার বাড়ি গাড়ি টাকা থাকতে হবে, আমার জীবনে স্বাচ্ছন্দ্য থাকতে হবে। আসলে কি তাই? এবং সেটা আমার, এই যে আমার 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 হতে হবে, সেই স্বার্থপরতা শেখানো হচ্ছে আমার যেটা মনে হয়, যে শুধু আমারই থাকতে হবে। বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো অনেক সময় দেখা যায় যে আমার একটা জিনিস আমি দিচ্ছি না, আমার বন্ধুকে দিচ্ছি না, বা আমার বাসায় আমার কাজিন আসলো তাকে লুকিয়ে রাখছি আমি, যে তাকে দিতে হবে। এই যে মানসিকতাটা, এই জিনিসটাই এখন তৈরি হয় না বাচ্চাদের মধ্যে। কিন্তু আমাদের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ যদি আমরা চিন্তা করি, এই জিনিসটাই বাচ্চাদেরকে শেখাতে হবে, শুধু আমার আমার না, এটা সবার। কারণ শেয়ার ছাড়া কেয়ার করা যায় না কোনোভাবেই। শেয়ারিং শেখাতে হবে, তাহলে শেয়ারিং শিখলেই তখন সে কেয়ারিং মানুষ হিসেবে বড় হবে। এবং বাবা মাকে এই জিনিসটা তৈরি করে দিতে হবে। আমরা বাবা মারাই আসলে অনেক, এবং ওইটা যে আসলে আপা আমি আমার বাচ্চাকে বললাম তুমি এটা করো, এটা দাও, কিন্তু যদি আমার বাচ্চা দেখে আমি নিজে করছি না সেটা, তাহলে কিন্তু আমি শত বলেও আসলে খুব লাভ হবে না। শুনবো আরো আমরা, আমাদের সাথে আমাদের নতুন বন্ধু আঞ্জুমান হোসেন আপা, একজন ডেভেলপমেন্ট ওয়ার্কার। আপা অনেক শুভেচ্ছা, এবং আমাদের সব বন্ধুদেরকে আমি অনুরোধ করব যে আমাদের আঞ্জুমান আপাকে আমরা একটা করতালি, হাততালির মাধ্যমে আমরা স্বাগত জানাই আপাকে। আপা আনমিউট করবেন, একটা আনমিউট করবেন আপা। জি, অনেক ধন্যবাদ আপা, খুব ভালো লাগছে আপনাকে। আমাদের আজকের বিষয় উজ্জ্বল আগামীর দিন। আমার মনে হচ্ছে নেক্সাস লেডিস ক্লাবের ভবিষ্যৎ দিন দিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। এই যে আরো একজন বন্ধু যে কিনা একজন ডেভেলপমেন্ট ওয়ার্কার আমাদের সাথে যুক্ত হয়েছে, কেমন লাগছে আপা আমাদের সাথে আজকে যুক্ত হয়ে? খুবই ভালো লাগছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে নারীদের অংশগ্রহণ এই অনুষ্ঠানটি, নারীদের অংশগ্রহণ অনুষ্ঠানটি যেটা আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে এবং ইন্সপায়ার করেছে। আমি একটু আপনাকে কষ্ট দেব, খুব সম্ভবত আপনার পাশে আপনার টেলিভিশনের সাউন্ডটা অন আছে, এটা একটু অফ করতে হবে, অফ করে একটু কথা বলতে হবে। অনেক ধন্যবাদ। জি আপা। সরি। জি, ইটস ওকে আপা, কোনো ব্যাপার না। আমার কথাটা কি শোনা গেছে? আমি শুনতে পেয়েছি। জি, একটা বিষয় যোগ করতে চাই, যেহেতু এটা আজকে আগামীর উন্নয়নের বিষয় বলার বিষয়, এটা হচ্ছে যে নারীদের আপা আসলে যেটা হচ্ছে যে আপনার টেলিভিশনের সাউন্ড অন করা থাকাতে এটা ইকো হচ্ছে কথাটা। হ্যাঁ, আমরা ব্রেক থেকে এসে শুনবো অবশ্যই। আপনাকে একটা ছোট ব্রেকের সময় যেহেতু হয়েছে, ব্রেক থেকে ফিরি। দর্শক, আমাদের আজকের আড্ডায় বন্ধুদের কথা শুনে আমরা সত্যি খুব অনুপ্রাণিত, আশান্বিত। ছোট একটা ব্রেকের পরে এসে শুনবো আরো, থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। এবং বিরতির পর যখন এলাম তখন মাথার মধ্যে ঢুকে গেল খুব ভালোভাবেই যে বিরতিটা শেষ বিরতি। আজকের মতো আড্ডার শেষ বিরতি হলেও জীবনে আমাদের প্রত্যাশা অনেক, তাই তো আমরা চাই যে আমাদের সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের আগামী দিন অনেক উজ্জ্বল হবে। আপনারা নিশ্চয়ই আমাদের সেই পথে সবসময় থাকবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, যুক্ত হয়ে আপনাদের সেই আশার কথা, ভরসার কথা, স্বপ্নের কথা সব শুনতে চাই, যুক্ত হবেন। আর অনেক বন্ধুরা আছে, আমি চেষ্টা করব সবাইকে একটু একটু করে শুনতে। তবে আঞ্জুমান আপাকে তখন ঠিক শুনতে পাইনি বিরতির আগে, আপার কাছে একটু শুনবো। আপা কোথা থেকে যুক্ত হয়েছেন? আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি। আমি এনজিও সেক্টরে কাজ করছি প্রায় 30 বছর যাবত। তো ওখান থেকে হচ্ছে লেডিস ক্লাবে আজকে আগমন আর কি। তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে আগামীর উন্নয়নের ক্ষেত্রে হচ্ছে নারীদের, আমার কাছে সবসময় যেটা মনে হয়, নারীরা আসলে নিজেদেরকে ভালোবাসে না। আমরা সবসময় পারিবারিক সদস্যদের, অফিসিয়াল কলিগদের ভালো লাগা থাকাটাকে প্রায়োরিটি দেই, কিন্তু আমার সবসময় মনে হয় নারীরা যেদিন থেকে নিজেকে প্রথম ভালোবাসতে শুরু করবে, পাশাপাশি তার পারিবারিক সদস্য, সন্তানদেরকে, আশেপাশে যারা আছে তাদেরকে নিজেকে ভালোবাসতে শেখাবে, তখন থেকে মানে উন্নয়নের প্রথম সোপানটা শুরু।
এটাই আমার খুব বলা ছিল। দারুণ একটা কথা বলেছেন আঞ্জুমান আপা, অনেক ধন্যবাদ। এবং প্রতিনিয়তই আপনি নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন এখন থেকে, সে প্রত্যাশা করছি। আমি যদি শোভা আপার কাছে আসি আপা, যে এই যে আসলে নিজেকে ভালোবাসতে শেখা বা ভালোবাসতে পারা, নানা কারণেই কেন জানি নারী সবাইকে নিয়ে ভাবলেও তার পছন্দ অপছন্দের কথাগুলো একেবারেই অবজ্ঞাই করে বলা যায়। আপনার কাছে এই ব্যাপারে একটু শুনতে চাই। আসলে কথাটা উনি যেটা বলেছেন সত্যি, কিন্তু এখন নারীরা বোধহয় কিছুটা নিজেকে ভালোবাসতে শিখে গেছে। আমি তো আমার ক্ষেত্রে বলবো, আমি তো আমাকে প্রচণ্ড ভালোবাসি। মোট কথা আমার নিজের বিষয়ে যদি বলি, আমি সংসার সামলাচ্ছি, বাচ্চাদের সামলাচ্ছি, আমি রীতিমতো যোগা ক্লাস করছি, আমি আমার মানে মোট কথা আর কি আমার যা আছে, আমি লেখালেখি করছি, আবৃত্তির সাথে আছি, এরকম অনেকেই মানে নিজেকে মননশীল প্রগতিশীল রাখতে আমাকে পরিপূর্ণ না করতে পারি তাহলে অন্যকে দিব কি? একদম। হ্যাঁ, আমি যদি নিজে সুস্থ থাকি আমার চারপাশ আলোকিত থাকে। ঠিক তাই। হ্যাঁ, উচ্ছলতাই কিন্তু একটা বিষয়। এবং সুস্থ মা মানেই তো আসলে উজ্জ্বল ভবিষ্যতের উজ্জ্বল প্রজন্ম, সুস্থ জাতি। ঠিক তাই জন্য নারীরা এখন হ্যাঁ আপুর কথা ঠিক, কিন্তু নারীরা এখন বোধহয় নিজেদেরকে ভালোবাসতে শিখে গেছে। এই এটা শিখে গেছে, সেটা যেন পরিপূর্ণ হয় এবং তাতে করে দেশ এগিয়ে যাবে। এই যে নেক্সাস টিভিতে যারা আছেন সবাই সবাইকে ভালোবাসেন, নিশ্চয়ই এইটুক সময় তারা বের করে নিয়ে, আমরাও কিন্তু আমাদের বন্ধুদেরকে আসলে প্রাণ ভরে আসলে ভালোবাসি, সবসময় এভাবে বাসতে চাই। আমাদের সাথে আমাদের প্রজন্ম তো আসলে তারাই যারা সামনের দিনে আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এবং সামান্তা তাদের দলেরই একজন। আমি সামান্তার কাছে একটু শুনতে চাই যে সামান্তা, উজ্জ্বল আগামী দিন তুমি আসলে কিভাবে তোমার মানে জীবনটা, তোমার ভবিষ্যৎটা এবং এই বাংলাদেশকে দেখতে চাও? আপু তোমাকে অপূর্ব লাগতেছে আজকে, আর আমি বলি নীল রংটা আমার খুব পছন্দের, আর তুমি যখন নীল শাড়ি পরো আমার তো অসাধারণ লাগে তোমাকে। অনেক ধন্যবাদ সোনা। আর আমার হচ্ছে আমি লেখালেখি করি, আমি আবৃত্তি করি, অনেক বই পড়ি, আমি নিজেকে দিনকে দিন প্রতিদিন আমি নিজেকে ডেভেলপ করতে চাই। আমাদের প্রতিযোগিতা কিন্তু মানুষের সঙ্গে নয়, আমাদের প্রতিযোগিতা হওয়া উচিত নিজের সঙ্গে। আর একটা কথা বলি, মানুষের প্রতি ভালোবাসে না, মুগ্ধতা ধরে রাখতে পারে না, একটা মানুষের প্রতি আরেকটা মানুষের মুগ্ধতা ধরে রাখতে পারে না, যার কারণে কিন্তু সম্পর্কের ভাঙন ধরে। এজন্য আমাদের খুব সুন্দর বলেছো সামান্তা। এবং ও যেটা বললো সম্পর্কের ভাঙন, এই সম্পর্কের ভাঙনে কিন্তু আমাদের ভবিষ্যৎটাকে অনিশ্চিত করে দেয়। তাহলে আসলে উজ্জ্বল আর কিভাবে হবে? আমরা দেখতে পাচ্ছি হোসনেরা খালামণি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক শুভেচ্ছা। খালামণি, বেশ কিছুদিন আমি সেদিন কথা বলে জেনেছি যে আপনার পারিবারিক নানা রকমের জটিলতা ছিল, সন্তান অসুস্থ, নিশ্চয়ই এখন ভালো আছে আপনার সন্তান, এবং যে কিনা আপনার আসলে আগামী দিনকে উজ্জ্বল করার জন্য গড়ে উঠছে। আনমিউট করবেন না খালামণি, আনমিউট করতে হবে, সময় যেহেতু কম। খালামণি আনমিউট করুন, আমি ততক্ষণে খুকু আপুর কাছে একটু শুনি, আমাদের জাফরিন খুকুমণি আপু। আচ্ছা আপু, যেহেতু খালামণির আনমিউট হয়েছে, আমি ওনার কাছে শুনে আসি, তারপরে খুকুমণি আপুর কাছে শুনবো। খালামণি, এই যে উজ্জ্বল আগামী দিন, আপনার সন্তান কদিন আগে অসুস্থ ছিল, তখন তো সবকিছু নিশ্চয়ই অন্ধকার লাগছিল, একটু ছোট করে শুনবো আপনার স্বপ্নের কথা। হ্যাঁ, মানে অন্ধকার, মানে আমি তো নিস্তব্ধ হয়ে গেছি, আমার তো কোনো কথা বলার শক্তি ছিল না, আমি এতটাই ভেঙে পড়ছিলাম যে আমি কারোর সাথে কথা বলতে পারিনি। আমি এখনো তো মামনি, তুমি চিন্তা করো, আমার ছেলের পাশাপাশি 2টা সেলাই আমাকে ওষুধ দিতে হয়, আমি এখনো পারি না। আমি নেক্সাসে বসি যে আমাকে আমি মানে ইয়ে করার জন্য, আমাকে ওগুলো ভুলার জন্য, যখনই দেখি ওর পেটের মধ্যে পাশাপাশি 2টা একদম বড় বড়, বিশ্বাস করো আমি সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়। খালামণি, আমাদের সবার দোয়া আছে, আমাদের বন্ধুরা যারা আছেন এখানে সবাইকে বলতে চাই যে আমাদের প্রিয় হোসনেরা খালামণির ছোট ছেলে, সে অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত আরও দ্রুত আরোগ্য লাভ করে এবং তাদের ভবিষ্যৎ যেন অনেক উজ্জ্বল হয়। খালামণি, অনেক 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 ধন্যবাদ, এর মধ্যেও আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আমি একটু জাফরিন খুকু আপুর কাছে একটু শুনবো যে খুকু আপু, আমাদের উজ্জ্বল আগামী দিন, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা নারী, তার মানে নারী ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয় তবে তো বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। নারী এগিয়ে গেলে তো সব সমাজও এগিয়ে যাবে, পরিবার এগিয়ে যাবে, সন্তানরাও এগিয়ে যাবে। কারণ একটা সন্তান যদি পরিবার থেকে কিছু শিখে, সে নারীর কাছ থেকে শিখে, মায়ের কাছ থেকে শিখে। যেমন আমি যখন যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি, আমার ছেলে মেয়ে কিন্তু যৌথ ফ্যামিলিতে বড় হচ্ছে না, তারা যা শিখতেছে আমার কাছ থেকে শিখতেছে। আমি এদেরকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজেদের কাজিনদের সাথে কিভাবে কি করতে হবে সবকিছু আমি শেখাচ্ছি। ওরা কিন্তু দেখতেছে না, কাছে পাচ্ছে না কাউকে, কিন্তু যখন পায় তখন। যেহেতু সময় কম, আমি তোমাকে থামিয়ে দিয়ে এই সূত্র ধরে আমি নাহিদ আপার কাছে আসতে চাই। আপা, আপনি তখন যে বললেন যে মিলিয়ে দেওয়ার ব্যাপারটা, যেটা খুব কঠিন, কিন্তু আপনি বছরের পর বছর ধরে হাজারো পরিবারকে মিলিয়ে দিয়েছেন। এবং আপা যেটা বললো যে এই যে যৌথ পরিবার, আপনার কি মনে হয় যে আসলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হতে পারে আমাদের নারীরা যদি সেই সহায়তা পায় সেই যৌথ পরিবার বা পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে? সেটাই, একটা পরিবারের নারীর বাইরে কাউকে বলার আগে পরিবারের যে কোনো সদস্যকে সে বলতে পারে, তার সমস্যা শেয়ার করতে পারে, এবং যাকে বলবে সে যদি তাকে বুঝিয়ে বলে বা তাকে সহযোগিতা করে, সেক্ষেত্রে সমস্যাটা কিন্তু দ্রুত সমাধান হয়ে যায়। যেটা তুমি প্রথমে বলছিলে যে এটা অনেক বেশি নারীরা বলছে বা তারা ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, এখন বলার জায়গাটা কি একজন লয়ারের কাছে যাচ্ছে, কেউ সংস্থায় যাচ্ছে, যে যেখানে যেভাবে পারছে। কিন্তু আমরা যদি পরিবারের যে কোনো সদস্য তাকে দুজনকে নিয়ে বসে সুন্দরভাবে কথাটা শুনে পক্ষপাতিত্ব না করে সুন্দরভাবে একটা সমাধান করে দিতে পারি, সেই ক্ষেত্রে হয়তো আগে একটা কথা বলতো না যে সংসারে একজন মুরব্বী, একজন মাথা থাকতে হয়, যে কিনা ওই যে খুনসুটিটাকে না বাড়তে দিয়ে ভবিষ্যৎটা যেন উজ্জ্বল হয় সেটা দেখিয়ে দেওয়া। আমরা বিশ্বাস করব যে আমাদের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। বাংলাদেশের লাল সবুজের পতাকাটা সারা বিশ্বময় আরো অনেক 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 সুউচ্চে উঠবে। অনেক ধন্যবাদ সকল বন্ধু। আর যাদেরকে শুনতে পারলাম না তাদের জন্য আমি খুবই দুঃখিত, নিশ্চয়ই কালকে শুনবো। আর আবার অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। আপা, আপনার কবিতা শুনতে শুনতে বাড়ি যাবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক, আমরা বিশ্বাস করি যে আমাদের লাল সবুজের এই বাংলাদেশ অনেক 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 দূর এগিয়ে যাবে, আমাদের দিনটা পরবর্তী অনেক বেশি উজ্জ্বল হবে। সেটার জন্য আমাদের সবাইকে দেশকে ভালোবাসতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন, আর নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথেই থাকবেন। নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ, এটা জানিয়ে দিলাম। আর ডক্টর জাকিয়া সুলতানা আপু, যিনি আমাকে এরকম একটা সুন্দর আমাদের আয়োজনের প্রযোজক, এই জন্য উনাকেও ধন্যবাদ। আমি পড়ছি গৌরবিনী মা জননী, সিকান্দার আবু জাফরের। ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। কার চোখে মা নদীর কাজল, সবুজ তৃণের আঁচল বুকে, কার পায়ে মা ধুলোর নূপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। রোজ ভোরেকে শিশির খোপায়, বকুল জুথির গন্ধ মাখে, কার দুপুরের তন্দ্রা ভিজে, ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। কামার কুমোর জেলে চাষি, বাউল মাঝি ঘর উদাসী, কার ছেলেরা নিত্য হাজার, মরণে মারের দণ্ডগণে। ছেলের বুকের খুন ছোপানো, কোন জননীর আঁচল কোণে, দুর্ভাগিনী কার মেয়েরা, কান্না ফুলের নকশা বনে। সেই মাকে যার হাজার হাজার মানাম ডাকা পাগল ছেলে,